আচ্ছা, আমরা ওই ম্যাথ দেখতেছিলাম, আই মিন বয়লের সূত্র, চার্লসের সূত্র আর ওই আদর্শ গ্যাসের সমীকরণ নিয়ে যে ম্যাথগুলো আছে ওগুলা দেখাচ্ছিলাম। তো একটা ম্যাথ দেখাইছিলাম, আজকে আরো কয়েকটা দেখাচ্ছি। ক্যালকুলেটর রাখির সাথে অঙ্ক লিখতেছি। আহ, এই কার্ডটা থেকে সাউন্ড আসে, মিউট কর। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে স্থির তাপমাত্রা স্থির তাপমাত্রায় ও 1.5 এটিএম চাপে নির্দিষ্ট ভরের অক্সিজেনের আয়তন 200 ml হলে, আচ্ছা 200 ml, ওই গ্যাসের চাপ গ্যাসের উপর চাপ বৃদ্ধি করে আয়তন 125 ml করা হলো। চাপ বৃদ্ধির পরিমাণ কত? চাপ বৃদ্ধির পরিমাণ কত? আচ্ছা, এইটা হচ্ছে কোশ্চেন। তোরা তোলা হইলে বলিস। তোলা হয়েছে সবার? এই খাদি, কেমন আছিস? আচ্ছা শোন তাইলে, হ্যাঁ, এখানে কোন সূত্র নিব? তাপমাত্রা স্থির বলে দিছে, তার মানে বয়েলের সূত্র নেওয়া লাগবে, যেটা ছিল P1V1 ইকুয়ালস টু P2V2। তো এখানে অক্সিজেন গ্যাস নেওয়া হয়েছে, যেটার উপরে আগে 1.5 এটিএম চাপ ছিল, তাহলে আদি চাপটা P1 হচ্ছে 1.5 এটিএম, এবং তখন তার আয়তন ছিল 200 ml। এই V1টা ছিল 200 ml। এবার বলা হয়েছে যে এই গ্যাসের চাপটা বৃদ্ধি করে ফেলা হয়েছে, তার মানে নতুন একটা চাপ P2 হয়ে গেছে। সেটা আমরা জানি না, নতুন চাপটা কত সেটা জানি না, বের করা লাগবে। আর তার ফলে আয়তনটা হয়ে গেছে 125 ml। এই কাঠটা থেকে সাউন্ড আসে রে। ওকে। তো আমাদের অ্যাকচুয়ালি শেষ চাপ চাই নাই, চাইছে চাপ বৃদ্ধি, মানে আগে P2টা বের করে পরে P2 মাইনাস P1 করব। তো আমরা চাইলে এই মিলিলিটার গুলাকে মিটার কিউবে নিতে পারি, না নিলেও সমস্যা নাই। বলছি যেহেতু একই একক থাকলে এই ক্ষেত্রে এইসব সূত্রে কোনো সমস্যা হবে না, যদি একই একক থাকে। তাইলে আমরা যা আছে তাই বসাই দিই। P1 এটাকে 1.5 এটিএম বসাইলাম, আর V1 সেটা হচ্ছে 200, P2 বের করতে হবে, V2 হচ্ছে 125। তাহলে P2 এর মান আসে, P2 আসে হচ্ছে 2.4 এটিএম, 2.4 এটিএম এটা আসে। তাহলে এখন কত চাপ বৃদ্ধি করা হয়েছে, তার মানে ডেল্টা পি চাপ বৃদ্ধি, সেটা হচ্ছে P2 মাইনাস P1, আই মিন 2.4 মাইনাস 1.5 এটিএম। তাহলে যেটা আসে, আচ্ছা, আসে হচ্ছে 0.9 এটিএম, 0.9 এটিএম। এটা হচ্ছে অ্যান্সার।
0.9 ATM, এটা অ্যান্সার। কারো গ নাম্বারের জন্য আসবে, মানে অঙ্ক ছোট কিন্তু বুঝতে হবে আর কি, বুঝলে পারবে। এগুলা আসলে গ নাম্বারের জন্য আসবে, ঘতেও দিতে পারে। আচ্ছা এখন একটু কঠিন অঙ্কে যাব, অনেক বেশি কঠিনও না। আচ্ছা মুছি নেই, তোল। মানে যদি এই চ্যাপ্টার থেকে কঠিন অঙ্ক করে তাইলে এখন যেটা করাচ্ছি এই টাইপেরই হবে, এর চেয়ে বেশি কঠিন হবে না। আর এই যে একক গুলা মাঝে মাঝে চেঞ্জ করতে হইতে পারে। আচ্ছা আমি কিন্তু দেখতেছি না, আমি খেয়াল করতেছি না ওগুলা। আচ্ছা ওকে, তাহলে আমরা এটা মুছি। ওকে এই অঙ্কটা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস মাইশা? আচ্ছা হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, পরে দেখে নিবে নি। আচ্ছা এইটা অঙ্কটা হচ্ছে একটা কোন, এটা পুকুর নদী হ্রদ যে কোনো কিছু বলতে পারে, তো এখানে হ্রদ দেওয়া আছে, ধর কোন হ্রদের, আই মিন লেকের তলদেশ হতে, হ্যাঁ হ্যাঁ বললো বললো, তলদেশ হতে পানির উপরিতলে আসায়, উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদ, এটা কখনো ওই, আচ্ছা আগে এইটা দিয়ে করাচ্ছি, একটি বায়ু বুদবুদ, আই মিন বাবল, এয়ার বাবল তলদেশ থেকে উপরের দিকে আসতেছে। উপরিতলে আসায় এই বায়ু বুদবুদের আয়তন 5 গুণ হয়, বায়ু বুদবুদের আয়তন 5 গুণ হয়। বলছে বায়ুমণ্ডলের চাপ, বায়ুমণ্ডলের চাপ, বায়ুমণ্ডলের চাপ 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার হলে হ্রদের গভীরতা কত? হ্রদের গভীরতা কত? এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, তাইলে ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? না এর আগে আমি আরেকটা ইয়া করাইছি, আরেকটা ম্যাথ করাইছি, ওটা ছোট ছিল, সহজ ছিল, সমস্যা। গুতাগুতি করলে কি সবসময় কাজ হবে? আচ্ছা শোন, মানে এটা কি বলছে অ্যাকচুয়ালি সেটা যদি বোঝার চেষ্টা করি, ধর এয়ার বাবল যেটা, সেটা পানির নিচে ছিল আগে, একটা আয়তনে ছিল, এটা আস্তে আস্তে উপরে যখন উঠছে, আমরা জানি তরলের যত নিচে যাওয়া যায় তত চাপ বেশি থাকে, তাইলে তখন সেটা সংকুচিত অবস্থায় ছিল, উপরে যখন আসতে থাকবে আস্তে আস্তে এটা প্রসারিত হয়ে যাবে, তো উপরে উঠে এসে এই বাবলটা তার আগের আয়তনের তুলনায় 5 গুণ হয়ে গেছে। এটাই বলছে যে একটা হ্রদের তলদেশ থেকে পানির উপরে তুলে আসায় একটা বায়ু বুদবুদের আয়তন 5 গুণ হয়ে গেছে। তাইলে আয়তন আগে ছিল ধর ভিয়ন, তাহলে আমি এখানে একটু লিখতেছি যে আদি আয়তন সেটা হচ্ছে ভি1, সেটা হচ্ছে শুধু ভি ছিল, এই নিচে যে আয়তন সেটা হচ্ছে ভি1, আর উপরে উঠার পর আয়তন যেটা ভি2 হয়েছে সেটা হচ্ছে 5 ভি। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এখানে আয়তন ভি1,
আচ্ছা, কি প্রবলেম? নেটের প্রবলেম নাকি? নেট টেট প্রবলেম হইলে আচ্ছা, তাতে কিছু আসে যায় না। ওকে, এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2। তো V1 নিচে V ধরে নিলাম, আর V2 তাইলে 5 গুণ হয়েছে, 5V হয়ে গেছে। আচ্ছা, যার যার প্রবলেম হচ্ছে পরে দেখে নিবে, সমস্যা নাই তো। এখন আমাদের এইখানে পানির তলদেশে যে চাপ আর বায়ুর উপরে এখন এইখানে নিচে যখন বুদবুদটা আছে, এর উপরে চাপ কাজ করতেছে দুইটা। একটা হচ্ছে পানির চাপ, এই কারটা থেকে সাউন্ড আসতেছে, মিউট কর। একটা হচ্ছে পানির চাপ, আর একটা হচ্ছে বায়ুর চাপ। মানে এই জিনিসটার উপরে দুইটা চাপ আছে, বায়ু প্লাস পানি। আর এইটার উপরে জাস্ট একটা চাপ আছে, সেটা হচ্ছে বায়ুর চাপ। তাহলে উপরে যে চাপ সেটা হচ্ছে P2। সেটাকে যদি আমি লিখি P2, এটা হচ্ছে P2। এটার উপরে বায়ুর চাপ শুধু কাজ করতেছে, সেটা হচ্ছে 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, সরি, নিউটন পার মিটার স্কোয়ার। আর নিচে যে চাপটা আছে কাজ করতেছে P1। এখানে দুইটা চাপ, উপরের বায়ুর চাপ আছে মানে P2 আছে, সাথে আবার আমরা জানি যে H গভীরতায় পানির যে চাপ হয় H ρg। তার মানে এই বাবলটার উপরে দুইটা চাপ, এটাকে আমি P1 বলতেছি। P1টা হচ্ছে, একটা হচ্ছে বায়ুর চাপ মানে P2, এই যে বায়ুর চাপটা হচ্ছে P2, প্লাস H ρg। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এই বাবলটার উপরে এখন চাপ দুইটা, একটা হচ্ছে উপরের বায়ু যে চাপ দিচ্ছে P2, প্লাস এই তরলটা, আই মিন H গভীরতায় যে চাপ হয় H ρg। এটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এই কোশ্চেন আছে? কথা কয় না। আচ্ছা, ওকে। তাহলে এইবার সূত্র আমাদের বের করা লাগবে H। সূত্র হচ্ছে P1V1 ইকুয়ালস টু P2V2। তাইলে P1 হচ্ছে P2 প্লাস H ρg। P1 এর জায়গায় এটা বসাইলাম। আর V1 হচ্ছে জাস্ট V। আর P2 হচ্ছে, আচ্ছা আমরা P2 এর মানটা এখন বসাচ্ছি না, হ্যাঁ P2 এর মানটা এখন বসাচ্ছি না, P2 কে P2ই রাখলাম। আর V2 হচ্ছে 5V। আমরা একদম লাস্টে গিয়ে মান বসাবো। তাইলে এইখানে এই ভি ভি কাটাকাটি চলে যাচ্ছে, মানে পরের লাইনে এখানে থাকতেছে শুধু P2 প্লাস H ρg, আর এখানে থাকতেছে 5P2, 5P2, 5P2। তাহলে আমাকে যেহেতু H বাইর করা লাগবে, এই P2 কে ওই পাশে নিয়ে যাই। তাহলে পরের লাইনটা আসতেছে এরকম, H ρg ইকুয়ালস টু আসতেছে 5P2 মাইনাস P2, মানে 4P2 হয়ে যাচ্ছে, 4P2। তাহলে লাস্টে সুতরাং H ইকুয়ালস টু যা আসতেছে, এটা মুছি, H ইকুয়ালস টু আসতেছে এরকম। সুতরাং H ইকুয়ালস টু 4P2 ডিভাইডেড বাই ρg, 4P2 ডিভাইডেড বাই ρg। তার মানে এখন মান বসাই দিই, 4 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। রো হচ্ছে পানির ঘনত্ব 1000, আর জি হচ্ছে 9.8। কত হয় দেখতো? 40.82, হ্যাঁ ঠিক আছে, 40.82 মিটার। তার মানে ওই হ্রদের গভীরতা ছিল 40.82 মিটার। যদি কঠিন অঙ্ক আসে তাহলে এটা আসবে আর কি, যদি পিয়ন ভিয়নের সূত্র দিয়ে কোনো কঠিন অঙ্ক আসে তাহলে এই টাইপের আসবে। আচ্ছা, এইবার আরেকটা দেখেন। এর আগে দুইটা দুইটা না একটা করাইছি, একটা করাইছি maybe। আচ্ছা, তারপরে আরেকটা অঙ্কে যাচ্ছি, সেটা হচ্ছে, আচ্ছা এই অঙ্কের মধ্যে অন্যভাবেও দিতে পারে। ধর এভাবে বলতে পারে, এইচ তো এখানে বের করতে বললো, কখন আবার এইচ দেওয়া থাকতে পারে, বলতে পারে যে কত গুণ হয়েছে, মানে ওই
V2টা বের করে V2 বের করবি যে আগের তুলনায় কত গুণ হয়েছে, পরে V2 বাই V1 করে অনুপাত বের করবি, এরকম অনেক রকম দিতে পারে। হ্যাঁ, আচ্ছা। এরপর ওই যে চাপ স্থির থাকে যেটা, আই মিন যেটা হচ্ছে চার্লসের সূত্রের দুই একটা দেখাই। চার্লসের সূত্র ছিল হচ্ছে V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2, যেখানে চাপ স্থির থাকতো। তো এটার কোশ্চেনটা হচ্ছে 2 ATM চাপে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন, আচ্ছা লিখলাম কোনো গ্যাসের আয়তন 0.65 লিটার বলছে একই চাপে, তার মানে চাপ স্থির। এখন একই চাপে আমি এবার তাপমাত্রা যদি চেঞ্জ করি, আচ্ছা গ্যাসের আয়তন যদি আমি 0.95 লিটার বানাইতে চাই, 0.95 লিটার হলে কত তাপমাত্রা লাগবে? এখন 25 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসটার আয়তন আছে হচ্ছে 0.65 লিটার। ওই চাপটা ঠিক রেখে গ্যাসটার আয়তন আমি 0.95 বানাই ফেলতে যাচ্ছি, 0.95 লিটার বানাতে চাচ্ছি। তাইলে আমার তাপমাত্রা কত দেওয়া লাগে, গ্যাসটার তাপমাত্রা কত তাপমাত্রায় নিলে সেই অবস্থা হবে। আচ্ছা, তাইলে এবার যেহেতু চাপ স্থির, আমাদের সূত্র ওই যে ওটা V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2। তো এখানে V1 হচ্ছে আদি আয়তন, V1 সেটা হচ্ছে 0.65 লিটার, আর আদি তাপমাত্রা কিন্তু এই টি দিয়ে আমরা কেলভিন তাপমাত্রা বুঝি, তার মানে আমাদের এই ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে নিতে হবে। 25 প্লাস 273, এটা না হইলে কিন্তু ভুল হবে। কত আসে? 298 বোধহয়, 298 কেলভিন। ওকে, আর V2 সেটা হয়ে যাবে হচ্ছে 0.95 লিটার, এটা বানাইতে হবে। এর জন্য T2 কত সেটা বের করা লাগবে, তার মানে T2 এর অ্যান্সারটা আমাদের কেলভিনে আসবে, পরে ডিগ্রি সেলসিয়াসে নিব। আচ্ছা, তাইলে এই V1 সেটা হচ্ছে 0.65, T1 হচ্ছে 298, আর V2 হচ্ছে 0.95, T2 বের করতে হবে। তাহলে T2 এর মান আসে মেবি, T2 হচ্ছে 435.54 কেলভিন। দেখতো এটাই আসছে কিনা। তার মানে আমরা যদি এটাকে সেলসিয়াসে নেই, সেলসিয়াসকে যদি আমি থিটাতে দেখাই, তাহলে θ2 দিয়ে দেখাইলাম এটা, যে সেলসিয়াসে নিলে এটা হবে 435.54 থেকে 273 বিয়োগ দেওয়া লাগবে। 273 বিয়োগ দিলে কত আসবে মেবি 162 ডিগ্রি সেলসিয়াস, 162.54 ডিগ্রি। তো সেলসিয়াসে নিতে চাইলে পরে 273 বিয়োগ দিয়ে সেলসিয়াসে নিতে হবে। তার মানে গ্যাসটা 25 ডিগ্রি সেলসিয়াসে ছিল, তাপমাত্রা 162 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যেতে হবে। এই কোশ্চেনটা এভাবেও করতে পারতো যে কত তাপমাত্রা বৃদ্ধি করা লাগবে, তখন আবার এটা থেকে ওটা বাদ দিয়ে দিতাম। মানে যদি এইটারে সেলসিয়াস করতি, ওই তো মানে কেলভিন রাখতি, এটা বলতে চাচ্ছিস? কেলভিন যদি রাখতি মানে কোশ্চেনে ডিগ্রি সেলসিয়াসে দেওয়া ছিল, তো তাই অ্যান্সারটাও ডিগ্রি সেলসিয়াসে দেওয়া। ক্যালভিনে কেন নিছি? ইসের সূত্র, চার্লসের সূত্রটাই এটা, যে গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক, মানে হচ্ছে ক্যালভিন তাপমাত্রার সমানুপাতিক। ওটা সেলসিয়াস তাপমাত্রা, হ্যাঁ সূত্রটাই এটা, মানে সেলসিয়াস তাপমাত্রার সমানুপাতিক না।
ওকে, ইন্টারে গিয়ে বুঝবি যে কেন ওটা, মানে পুরো প্রুফটা তখন পাবি যে কিভাবে আসছে জিনিসটা। ওকে, এবার আসি। আহ তো এই একটা গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে মিটিং এন্ড করতিস। ওকে, এই একটা, এরপরের যে কোশ্চেন, সেই কোশ্চেনটা হচ্ছে যে আমরা আরেকটা সূত্র পড়ছিলাম যে বয়েল আর চার্লসের সূত্রকে এক জায়গায় করে পিওন ভিওন বাই টিওন ইকুয়ালস টু পি টু ভি টু বাই টি টু, এরকম আরেকটা ছিল। তো এইটা একটা দেখাচ্ছি। মানে যখন কোনোটাই স্থির নেই, তাপ চাপ বা তাপমাত্রা কোনোটাই স্থির নাই, সবগুলাই চেঞ্জ হচ্ছে, তখনকার জন্য সূত্র ওই অঙ্কটা কিরকম হবে, এরকম একটা অঙ্ক। কোশ্চেনটা হচ্ছে এরকম যে কোনো অজানা চাপে, মানে চাপের মানটা বলে দেওয়া নাই, চাপে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাস একটি গ্যাস 48 লিটার, না সরি 28 লিটার আয়তন দখল করে। হ্যাঁ, গ্যাসটির চাপ গ্যাসটির চাপ 2 atm হলে 2 atm হলে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 34 লিটার আয়তন দখল করে, 34 লিটার আয়তন দখল করে, তাহলে ওই অজানা চাপের মানটা কত, অজ্ঞাত চাপ কত, অজ্ঞাত চাপ কত ছিল। তাহলে এই হচ্ছে ডাটা, সবগুলাই চেঞ্জ হয়েছে, এবার কোনোটা স্থির নাই। আগে একটা চাপ ছিল, সেই চাপে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা গ্যাস 28 লিটার আয়তন দখল করতো, এবার গ্যাসটার চাপও চেঞ্জ করে ফেলা হয়েছে, 2 atm বানায় ফেলা হয়েছে। তো তখন 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 34 লিটার আয়তন দখল করছে। তো আমাকে জিজ্ঞেস করা হয়েছে আগে গ্যাসটার চাপ কত ছিল, তাহলে আমরা এভাবে করতে পারি। এবার সবগুলাই চেঞ্জ হচ্ছে। তো আগে যে চাপ ছিল পিওন, এটা জানি না, এটাই আমরা বের করব। আগে আয়তন ছিল ভিওন, সেটা হচ্ছে 28 লিটার, আর সরি, হ্যাঁ, ওকে, আর টি1 তাপমাত্রা আগে ছিল হচ্ছে 45 + 273, 45 + 273 ক্যালভিনে নিতে হবে, 45 + 273 ক্যালভিন, এটা কত হয় আমার একটু বলিস। আচ্ছা, আর শেষ চাপ পি2 হচ্ছে 2 atm করে ফেলা হয়েছে, 2 atm, আর আয়তন হয়ে গেছে ভি2 34 লিটার, আর তাপমাত্রা টি2 হচ্ছে 35 + 273, 35 + 273। তো আমাকে ওই পিওনটা বের করতে হবে। তাহলে এবার সূত্র তিনটাই যেহেতু চেঞ্জ হচ্ছে, এবার এরকম পিওন ভিওন বাই টিওন ইকুয়ালস টু পি2 ভি2 বাই টি2। আর বারবার বলতেছি যে যদি একই এককে থাকে, ধর এখানে ভিওন যা আছে এখানে ভি2 তাই আছে একই এককে, তাইলে আর একক চেঞ্জ করা লাগবে না। তবে তুই চাইলে সবগুলাকেই এসআই এককে নিতে পারিস, ওটা তোর ব্যাপার। কিন্তু আগের দিন দেখাইছিলাম যে কাটাকাটি চলে যায়, সো এগুলা চেঞ্জ না করলেও চলে। তো আমরা এখানে পিওনের মান বের করা লাগবে, পিওন জানি না, ভিওন হচ্ছে 28, এই টিওনটা কত আসে রে, 45 + 273,
318 না, 318। আর এইদিকে P2 হচ্ছে 2, V2 হচ্ছে 34, আর T2 হচ্ছে 35। এটা কত আসে? 35 প্লাস 273, 308। ওকে, এখান থেকে দেখ পিওন কত আসে। পিওন মেবি আসার কথা হচ্ছে 2.51। দেখ তো এটাই আসছে কিনা। 2.51 এটিএম আসার কথা। একজনে হিসাব করে দেখ এটা আসছে কিনা। ওকে ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অ্যান্সার। ওকে, তাহলে আমরা আর একটা সূত্রের, মানে এই যে গ্যাসের যে সূত্র ছিল আর একটা সূত্র বাদ আছে, সেটা হচ্ছে পিভি ইকুয়ালস টু এন আর টি, সেটার মতো। আর যে টাইপের অঙ্ক দিচ্ছি এগুলাই আসবে। উদ্দীপক একটু ঘুরে পেঁচায় দিতে পারে, কিন্তু জিনিস একই, বা একে দিতে পারে। এই যে জিনিসটা আমি লিখে দিলাম, এটাকে দুইটা পাত্র দিয়ে তাপমাত্রা চাপ ওগুলা দিয়ে দিল, একে দিয়ে দিল। আচ্ছা, এখন আসি ওই পিভি ইকুয়ালস টু এনআরটির কয়েকটা দেখি। এটা মুছতিস। তো এবার কোশ্চেনটা হচ্ছে 72 সেন্টিমিটার পারদ চাপে, পারদ চাপ মানে মার্কারি প্রেসার, যেটা পারদ চাপে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন নির্ণয় করতে বলছে। 20 গ্রাম O2 গ্যাসের আয়তন কত? তাহলে চাপ দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে, ভর দেওয়া আছে, আমাকে ভি বের করতে বলছে, মানে পিভি ইকুয়ালস টু এনআরটি যে সূত্র। তো সলভ পিভি ইকুয়ালস টু এনআরটি। এখানে কোনটা কি ছিল? পি ছিল চাপ, ভি ছিল আয়তন, এন ছিল মোল সংখ্যা, আর ছিল একটা কনস্ট্যান্ট যেটা মুখস্থ মান, আর টি হচ্ছে তাপমাত্রা, কেলভিন তাপমাত্রা। তাহলে আমি লিখে ফেলি, পি হচ্ছে চাপ, সেটা এখানে দেওয়া আছে 72 সেন্টিমিটার মার্কারি প্রেসার। তো আমরা এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সবগুলা একক এসআই এককে নিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে সেন্টিমিটার মার্কারি প্রেসার, এভাবে লেখে পারদ চাপকে। আচ্ছা, আমরা একটা ইয়া পরে আসছিলাম যে 76 সেন্টিমিটার পারদ চাপ মানে হচ্ছে 1 এটিএম। আর আমাদের যেহেতু প্যাসকেলে নিতে হবে, তাহলে প্যাসকেল ছিল আবার সম্পর্কটা এরকম ছিল, 1 এটিএম সমান সমান ছিল এই যে 76। আচ্ছা, আগে এরকম লিখি 101 325 প্যাসকেল। এটাকে আবার লেখা যায় তো 76 সেন্টিমিটার মার্কারি প্রেসার। আমরা এটা 5 নাম্বার চ্যাপ্টারে এটা দেখে আসছিলাম, এরকম সম্পর্ক ছিল। তাহলে আমি ফার্স্টে এটাকে 76 দিয়ে যদি ভাগ দিই, এটা এটিএম এ চলে যাবে, তারপরে এটিএম কে ওই 101 325 দিয়ে গুণ দিলে সেটা প্যাসকেলে চলে আসবে। তাহলে আমি এভাবে লিখতেছি, এসআই এককে নিচ্ছি, 72 কে 76 দিয়ে ফার্স্টে ভাগ দিচ্ছি, 72 কে 76 দিয়ে ভাগ দিলে এটা এটিএম এ চলে আসবে। তো ভেঙে ভেঙে করবো না, একবারেই লিখে দিচ্ছি। আচ্ছা, একবারে লিখে দিই। আবার 1 এটিএম সমান সমান 101 325 প্যাসকেল। তো এটার সাথে যদি আমি 101325 গুণ দিয়ে দেই, তাহলে ডিরেক্ট এটা প্যাসকেলে চলে আসবে। 72 কে 76 দিয়ে ভাগ দিলে ফার্স্টে এটিএম এ আসবে, আবার 1 এটিএম সমান এত প্যাসকেল, তার মানে ওই এটিএম এর জায়গায় ওই 101325 বসাই দিলে প্যাসকেল আসবে। এটা কত আসে আমাকে একটু কেউ বল একজন। আচ্ছা, এটা হচ্ছে পি। তারপর আমাকে দেওয়া আছে তাপমাত্রা টি 9599, হ্যাঁ হ্যাঁ বল, 99 2 পয়েন্ট, আচ্ছা 10, আচ্ছা 2105। ওকে, এত প্যাসকেল। আচ্ছা, এটা হচ্ছে আমরা চাপকে প্যাসকেলে নিয়ে গেলাম। এবার আসি, তারপরে হচ্ছে তাপমাত্রা টি। টি দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, এটাকে ক্যালভিনে নিতে হবে, 27 প্লাস 273,
27 প্লাস 273 মানে হচ্ছে 300 কেলভিন। 300 কেলভিন। এই কাঠটা থেকে অনেক সাউন্ড আসছে রে উষা। তারপরে হচ্ছে পি গেল, টি গেল। এবার এন মোল সংখ্যা। মোল সংখ্যা কিভাবে বের করা যায়? মোল সংখ্যা কয়েকভাবে বের করা যায়। ডাব্লিউ বাই এম, ভি বাই 22.4 এরকম একটা সূত্র লিখে দিছিলাম। তো আমরা এখন ডাব্লিউ দেওয়া আছে, তো আমরা মোল সংখ্যা এটাকে ডাব্লিউ বাই এম দিয়ে করব। তাইলে অক্সিজেনের ভর দেওয়া আছে 20 আর অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32। তাইলে এটা কত আসে বলতো একটু? 20/32, মেবি 0.625 এরকম আসবে। হ্যাঁ, 0.625 মোল। এটার মোল সংখ্যা এত। ওকে, আচ্ছা এই আর এর আর এর মান হচ্ছে 8.316 লিখে দিছিলাম না 4 লিখে দিছিলাম? তোদের বইয়ে কোনটা ছিল? 4 ছিল তোদের বইয়ে? ওকে, 314। ওকে, আচ্ছা ওইটা 6ও লেখা হয়, তো এটা কোনো সমস্যা না। এই তোর ইয়া ফেরত পাইছিস তোর ওই ইয়াগুলা যেগুলা চুরি হয়ে গেছিল? তো ভি বের করতে হবে। হ্যাঁ, এন আর টি, এই যে ভিটা বের করতে হবে। তাইলে ভি বের করা লাগবে। এন এর মান হচ্ছে 0.625, আর হচ্ছে 8.314, টি হচ্ছে 300 কেলভিন, আর পি হচ্ছে 95। এই ভি কত আসে দেখতো একটু? ভি কত আসে? ভি 0.016। তারপর আর কিছু আছে? আচ্ছা ওকে ওকে থাক, তাহলে 2 এই পর্যন্ত রাখলাম। 0.016, আচ্ছা 24 মিটার কিউব। এটা কিন্তু মিটার কিউবে আসবে, কারণ সব এসআই এককে নিছি। এই অ্যান্সারটা হবে মিটার কিউবে। এখানে আয়তন যদি ধর কখনো আবার আয়তন দেওয়া থাকতে পারে, আয়তন যে এককেই থাকুক মিটার কিউবে নিয়ে যাব। আর আয়তনকে ধর লিটারে থাকলে মিটার কিউবে নেওয়ার জন্য 10⁻³ দিয়ে গুণ দেওয়া লাগে। আর যদি এমএল এ থাকে, মিলিলিটারে থাকে, তাহলে 10⁻6 দিয়ে গুণ দেওয়া লাগে। তো ওই সম্পর্কগুলাও লিখে দিছিলাম আগে। আচ্ছা, তো এই এই টাইপের অঙ্ক এটা তো পারবি, এরকম আসলে পারবি না? এখানে আয়তন বের করতে বললো, কোনোটা আবার আয়তন দেওয়া থাকতে পারে, চাপ বের করতে বলতে পারে, কোনোটা আবার চাপ আয়তন দেওয়া থাকতে পারে, টি বের করতে বলতে পারে, এরকম যেটাই বলুক। কখনো মোল সংখ্যাও বের করতে পারে, বের করতে বলতে পারে, এরকম হইতে পারে, কিন্তু মেথড একই। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের ওই গ্যাস সূত্র সংক্রান্ত যে অঙ্কগুলা ছিল। আচ্ছা, এরপর আরো কিছু অঙ্ক আছে। আচ্ছা, ব্রেক দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে যশোর বোর্ড 2015-তে আসা একটা অঙ্ক। তাহলে আমরা গ্যাস সূত্রের অঙ্কগুলো শেষ করলাম। আমাদের হয়তো আরেকটা ক্লাস লাগবে এই চ্যাপ্টারের ওই বাকি অঙ্কগুলো শেষ করতে, তো এটা হয়তো ঈদের পরে ক্লাসে পাবো আমরা। আচ্ছা, এবার কোশ্চেনটা এরকম যে 27 × 10⁻⁻6 পার কেলভিন দৈর্ঘ্য প্রসারণ সহগ বিশিষ্ট, দৈর্ঘ্য প্রসারণ সহগ বিশিষ্ট, মানে আলফা দেওয়া আছে, বিশিষ্ট কোন তারের তাপমাত্রা, কোন তারের তাপমাত্রা তারের তাপমাত্রা 30 কেলভিন বৃদ্ধি করলে, 30 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য বেড়ে
দৈর্ঘ্য বেড়ে 100.033 মিটার হয়, 100.033 মিটার হয়। তো বলছে তারের আদি দৈর্ঘ্য দ্বারা, মানে তারটা আগে যে দৈর্ঘ্য ছিল তারের আদি দৈর্ঘ্য দ্বারা একটি রিং তৈরি করে, আদি দৈর্ঘ্য দ্বারা রিং তৈরি করে, রিং তৈরি করে সেটি ওই রিংটাকে সেটি 32 মিটার উচ্চতা বিশিষ্ট কোনো ফাঁপা ঘনকের মধ্যে প্রবেশ করানো যাবে কিনা, কোনো ফাঁপা ঘনকের মধ্যে প্রবেশ করানো যাবে কিনা, এটা হচ্ছে কোশ্চেন। হ্যাঁ বুঝাই দিচ্ছি কোশ্চেন বুঝাই দিচ্ছি। তো আলফা দেওয়া আছে, এটা হচ্ছে আলফা, এরকম একটা তার, যে তারের আলফা দেওয়া আছে সেটার তাপমাত্রাটা বাড়াবো 30 কেলভিন, এটা বাড়ানোর পরে তার দৈর্ঘ্যটা এটা হয়ে গেছে, মানে এটা শেষ দৈর্ঘ্য, দৈর্ঘ্য বেড়ে এত হয়েছে, শেষ দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আদি দৈর্ঘ্য জানি না, আমার ফার্স্টে আদি দৈর্ঘ্যটা বের করে নিতে হবে। তো আদি দৈর্ঘ্য বের করার পরে তার মানে তারের যে দৈর্ঘ্যটা পাইলাম সেই তারটাকে আমি প্যাঁচে একটা রিং বানাবো, এক পাকের একটা রিং জাস্ট, ওকে, তার মানে ওই তারটা দিয়ে বৃত্ত বানাই ফেলবো একটা। তো তারপরে সেই বৃত্তটাকে আমি 32 মিটার উচ্চতা বিশিষ্ট কোনো ফাঁপা ঘনক, ঘনকের তো সব দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সেম, তার মানে বলতে পারি যে ঘনকের ব্যাসটা, ঘনকের ব্যাস বা বলতে পারি যে ঘনকের যে চওড়া বা প্রস্থ যেটাই বলি না কেন, সব দিক যেহেতু সমান, সেটা হচ্ছে 32 মিটার। এটার মধ্যে ওই রিংটাকে রাখতে পারবো কিনা। তো রিং বৃত্তাকার, আমার রিংয়ের যে ব্যাস আসবে, রিংয়ের ব্যাসটা যদি এই 32 মিটারের বেশি হয়ে যায় তাহলে ওই রিংটাকে ওইটার ভিতরে রাখতে পারবো না। আর যদি রিংয়ের ব্যাসটা 32 মিটারের কম হয় তাহলে আমি সেটাকে রাখতে পারবো। তো আমরা এখন এটাকেই বের করব। হ্যাঁ সমান হইলেও ধর এভাবে লিখতে হবে যে পুরোপুরি এটে যাচ্ছে এরকম, ওকে, এভাবে লিখ, তবে ওটার বেশি হইতে পারবে না, এটা হচ্ছে কথা। তো এখন আমাদের তাহলে প্রথম কাজ হচ্ছে আদি দৈর্ঘ্য বের করা। তো আমাদের সূত্র ছিল আলফার জন্য এরকম, আলফা ইকুয়ালস, আচ্ছা এখানে মানগুলা লিখে ফেলি, যে এখানে আলফা দেওয়া আছে, আলফা হচ্ছে 27 ইন্টু 10⁻⁻6 পার কেলভিন। এটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি, তার মানে T2 মাইনাস T1, যেটা T2 মাইনাস T1 সেটা হচ্ছে 30 কেলভিন। এটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি দেওয়া আছে, আর এটা হচ্ছে শেষ দৈর্ঘ্য L2, L2 হচ্ছে 100.033 মিটার আমাকে বের করে নেওয়া লাগবে। এল অন এটা আগে বের করব। আচ্ছা, আর ওটাকে লিখে রাখলাম এখানে যে ঘনকের যে উচ্চতা, যেটাকে আমি এ দিয়ে দেখাইলাম, যে ঘনকের ধার বলতে পারি সেটাকে, সেটা 32 মিটার দেওয়া আছে। তাহলে এল অন ফার্স্টে বের করে নিই। সূত্র ছিল আলফা ইকুয়ালস টু L2 মাইনাস এল অন ডিভাইডেড বাই এল অন, আর এটা হচ্ছে T2 মাইনাস T1। তাহলে এখান থেকে আমাদের আলফা দেওয়া আছে হচ্ছে 27 ইন্টু 10⁻, আচ্ছা আমাদের বের করা লাগবে আগে এল অনটা। তো এল অনকে আগে এক পাশে নিয়ে আসি। এল অনকে এক পাশে আনার জন্য যেটা করব আমরা, এটাকে এভাবে লিখতে পারি, আলফা T2 মাইনাস T1, আর এটা হচ্ছে L2 বাই এল অন মাইনাস অন, এভাবে লিখলাম, এটাকে ভাগ দিলাম L2 বাই এল অন মাইনাস 1। তাহলে এটা এরকম আসতেছে L2 বাই এল অন ইকুয়ালস টু আলফা T2 মাইনাস T1, এই ওয়ানটা এই পাশে চলে আসলে প্লাস 1। তো সুতরাং
বা এখান থেকে এল অন যদি বের করতে চাই, তাহলে এল অন সমান সমান আসতেছে এরকম L2 ডিভাইডেড বাই আলফা T2 মাইনাস T1 প্লাস 1 এরকম আসতেছে। প্রথমে আমরা এল অনটাকে এক পাশে নিয়ে নিলাম, এইটুকু কাজটা করে নেওয়া লাগবে। এবার মান বসাই দিই, তাহলে L2 হচ্ছে 100.033, আলফা হচ্ছে 27 ইন্টু 10⁻⁻6, আর এটা হচ্ছে 30 প্লাস 1। হিসাব করলে কত হয় একটু দেখ, এটাই আসে কিনা। এল অন আসছে হচ্ছে 99.95, হ্যাঁ 95 মিটার, ওকে এতটুকু আসছে। তো এখন এরকম একটা দৈর্ঘ্যের তারকে যদি আমি বৃত্ত বানায় ফেলি, তারের যা দৈর্ঘ্য সেটা হবে ওই বৃত্তের পরিধি। আমরা যদি একটা সোজা তারকে সার্কেল বানায় ফেলি, তাহলে তারের যা দৈর্ঘ্য সেটা হবে ওই বৃত্তের পরিধি। তাহলে এখন লিখি যে রিং এর ব্যাসার্ধ আর হলে তারের দৈর্ঘ্য ইকুয়ালস টু রিং এর পরিধি। তাহলে তারের দৈর্ঘ্যটা আমরা পাইছি হচ্ছে 99.95, আর রিং এর পরিধি হচ্ছে 2πr। এখান থেকে আমরা ব্যাসটা বের করে ফেলি, 2r বের করে ফেলি। টু আর ইকুয়ালস টু হচ্ছে 99.95 ডিভাইডেড বাই পাই, পাই মানে হচ্ছে 3.1416। আচ্ছা এটা বসাই দিই, 3.1416 কত আসে দেখতো, মেবি 82। আচ্ছা 82 আর কি, 82 মিটার। তার মানে ব্যাস আসতেছে, রিং এর ব্যাসটা আসছে 31.82 মিটার। তার মানে যেহেতু এই ঘনকের যে ধার বলি যেটা, সেটা যেহেতু 32 আর এর চেয়ে কম আসছে রিং এর ব্যাসটা, তার মানে রিংটাকে আমি ওই ঘনকের মধ্যে রাখতে পারবো। তাহলে লাস্টে লিখে দিই, এখানে কিন্তু এটাকে ঘনকের উচ্চতা আকারে বলা ছিল, কিন্তু ঘনকের সব দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, তো এটাকে আমরা ঘনকের ধার বলতে পারি। আচ্ছা এখন হচ্ছে যেহেতু রিং এর ব্যাস ঘনকের ধারের চেয়ে কম, তাই একে ঘনকের মধ্যে রাখা যাবে, একে ঘনকের মধ্যে রাখা যাবে। ওকে, এই হচ্ছে অঙ্ক। আজকে এই পর্যন্তই থাকুক নাকি নাকি আরো কয়েকটা দেখাবো? আচ্ছা আচ্ছা, তো থাকলো আজকে এই পর্যন্ত। ওকে ওকে ওকে। আচ্ছা আমি ইয়া করতেছি, দাঁড়া আমি ইয়া করতেছি, মিটিংটা এন্ড করি। আল্লাহ হাফেজ।